নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিপ্লবী ভগৎ সিং এর অভ্যুত্থান সম্পর্কে কিছু কথা। এই আলোচনা করতে গিয়ে যে বইটি সাহায্য আমি নিয়েছি তা হলো শৈলেশ দের লেখা ওরা আকাশে জাগাতো ঝড়। এই বইটি 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের বাঙ্গা গ্রামের এক বিখ্যাত বিপ্লবী পরিবারে জন্ম হলো একটি অগ্নিস্ফুলিঙ্গের। নাম ভগৎ সিং। তার পিতা কিষণ সিং, দুই কাকা অজিত সিং ও শরণ সিং, সকলেই ব্রিটিশের চোখে বিপ্লবী। এরা প্রত্যেকেই বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন নিরালম্ব স্বামীর কাছে। নিরালম্ব স্বামী হলেন বরোদা থেকে বাংলায় প্রেরিত অরবিন্দ ঘোষের প্রথম বিপ্লবী দূত যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একসময় তিনি পাঞ্জাবে গিয়ে বেশ কিছু মানুষকে বিপ্লব মন্ত্রে দীক্ষিত করেন। তাদের মধ্যে লালা রামশরণ দাস, লালা লাজপত রায়, অজিত সিং, চারুচন্দ্র ঘোষ ছিলেন অন্যতম। শিশু ভগৎ সিং মাঝে মধ্যেই তার মা বিদ্যাদেবীকে নানান প্রশ্নে বিব্রত করে তুলতেন। দুরন্ত শিশুর প্রশ্ন, আমার কাকা অজিত সিং কোথায় থাকে মা? তাকে দেখতে পায় না কেন? বিদ্যাদেবী বলেন তিনি এখন বার্মায়, সময় হলেই দেখতে পান। শিশু ভগতের আরো প্রশ্ন, কেন বার্মায় কেন? তিনি কি করছেন সেখানে? মা বললেন তিনি আজাদি চেয়েছিলেন, তাই ইংরেজ সরকার তাকে বার্মার জেলে নির্বাসন দিয়েছে। ছোট্ট ভগৎ সিং বলে উঠলেন, বড় হলে আমিও আজাদি চাইব, তারপর ইংরেজের সাথে লড়াই করে কাকাকে ফিরিয়ে আনব। আসলে অজিত সিং কি করেছিলেন? সুবক্তা অজিত সিং চাষিদের পক্ষে ক্ষতি হয় এমন একটি সরকারি আইনের প্রতিবাদ করেছিলেন। দেখতে দেখতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। শুরু হলো রাজরোষ। 1907 সালের 9 মে প্রথমেই গ্রেপ্তার করা হলো লালা লাজপত রায়কে। 11 মে গ্রেপ্তার হলেন অজিত সিং। তারপরে দুজনকেই পাঠানো হলো বার্মার মান্দালয় জেলে, যেখানে সুভাষচন্দ্রকেও নির্বাসিত করা হয়েছে। এবং আমরা একটা এপিসোডে আলোচনা করেছি, তিলক, লালা লাজপত রায়, অজিত সিং সকলে এই মান্দালয় জেলে বন্দী ছিলেন এবং সেই জেলে সুভাষচন্দ্রকে বন্দী করা হয়েছে এই ভেবে সুভাষচন্দ্র গর্বান্বিত হয়েছিলেন। গর্বে তার আনন্দে বুক ফুলে গেছিল যে মহান ব্যক্তিত্বরা যেখানে বন্দী ছিলেন তিনিও সেখানে এসেছেন। ভারত সচিবকে বড়লাটের পাঠানো এক রিপোর্টে বলা হয়েছিল, এসব আন্দোলনের মূলে রয়েছে আর্য সমাজের অন্তর্ভুক্ত একটি গোপন সমিতি। আর্য সমাজ আগে ছিল একটি ধর্মীয় সংস্থা, কিন্তু পরে তাদের রাজনৈতিক ব্যাপারে অত্যন্ত আগ্রহশীল হতে দেখা গেছে। এই গোষ্ঠীর মস্তিষ্ক হলেন লালা লাজপত রায় এবং এই লাজপত রায়ের সহকারী হলেন অজিত সিং। রাজদ্রোহের বিষ ছড়াতে যার জুড়ি নেই। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। বছর খানেক আগে তাকে এক রুশ গুপ্তচর বিভাগ লেসফ নিযুক্ত করেছিল। মুক্তির পরে অজিত সিং এলেন লাহোরে। সেখানে তার উপর পুলিশের কড়া নজরদারি জারি ছিল। অজিত সিংও দম্বার পাত্র নন। কোনো বিপ্লবী এত সহজে হার মানতে পারে না। তাই বৃহত্তর এক পরিকল্পনা নিয়ে তিনি পা বাড়ান এক অনিশ্চিত নতুন পথে। সেই সময় তার সঙ্গী ছিলেন এক বিপ্লবী পলাতক সুফি আম্বা প্রসাদ। 1909 সালে তিনি পারস্যে পালিয়ে যান। 1911 সালে সেখান থেকে লসন, প্যারিসে প্রাচ্য ভাষা শিক্ষক রূপে সেখানকার বিপ্লবীদের সঙ্গে কিছুদিন বসবাস করেন। সেখানে তার ছদ্মনাম ছিল মির্জা হাসান খান। 1912 সালে সেখান থেকে গা ঢাকা দিয়ে আবার আসেন পারস্যে। সেখান থেকে 1914 সালে রিও ডি জেনেরো। 1915 সালে সেখান থেকে যোধ সিং মহাজনকে তিনি পাঠিয়েছিলেন বার্লিনে। ইতিমধ্যে ভগৎ সিং এর কাকা শরণ সিং পরলোক গমন করেছেন। তার মৃত্যু কারাবাসজনিত স্বাস্থ্যহানি বলেই আন্দাজ করা হয়। তার আরেক কাকা অজিত সিং কোথায় কে জানে। তাই শিশু ভগৎ সিং এর মনে তখন থেকেই অনেক প্রশ্ন। অবশেষে এক অদ্ভুত মানুষ দেখা দিলেন ভগৎ সিং এর জীবনে। সেদিন তাদের বাড়িতে এক পাঞ্জাবি তরুণ এসে হাজির। সেই তারুণ্য, প্রাণ প্রাচুর্যে ভরপুর এবং আপন দীপ্তিতে দীপ্যমান পুরুষটি ছিলেন কারতার সিং সারারা। বাবার কাছে শুনলেন সেই নাম।
এসেছেন আরও অনেকেই। মাঝে মাঝেই তিনি তাদের বাড়িতে আসেন, তার বাবার সঙ্গে কী সব ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন। মাঝে মাঝে তার বাবার কাছ থেকে টাকা পয়সাও নিয়ে যান তিনি। ভগতের যেন তাকে বারবার দেখেও আশ মেটে না। একদিন ভগৎ সিংকে কাছে টেনে নিয়ে কর্তার সিং প্রশ্ন করলেন, বড় হলে তুমি কি করবে? অম্লান বদনে শিশু ভগৎ জবাব দিয়েছিল, দেশের কাজ করব। উত্তরটা শুনেই হো হো করে হেসে ফেলেছিলেন কর্তার। বললেন, দেশের কাজ করব বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। কারণ এই পথের বাঁকে বাঁকে অপেক্ষা করছে অসংখ্য বাধা বিপত্তি, অসংখ্য দুঃখ কষ্ট এবং মৃত্যুর মতো অশেষ পীড়ন। হাসতে হাসতে এই গুরুমুখী ভাষায় তিনি গান ধরেছিলেন, সেবা দেশ দি জিন্দিড়িয়ে বড়ি ওখি। হঠাৎ বিরাট ছন্দপতন হলো। ভগৎ দেখল বেশ কিছুদিন থেকেই কর্তার সিং এর তাদের বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে। চিন্তিত হয়ে পড়লেন তিনি। আশায় আশায় দিন চলে গেলেও কর্তার সিং এর দেখা আর মেলে না। নানান দুশ্চিন্তা তার মাথায় ভিড় করে আসে। তার বাবাকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর মেলে না। অবশেষে শোনা গেল সেই ভয়ঙ্কর খবর, ইংরেজ সরকার নাকি লাহোর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দিয়েছেন। এই ঘটনা দারুণ প্রভাব ফেলেছিল কিশোর ভগতের মনে। এরপর থেকেই তার ধ্যান জ্ঞান তপস্যা সবকিছু হয়ে উঠলেন কর্তার সিং। যারা তাকে ফাঁসি দিয়েছে তাদের ক্ষমা নেই। একদিন না একদিন তাদের ব্রিটিশের সাথে পাঞ্জা লড়তেই হবে। পরবর্তীকালে বড় হয়ে কর্তার সিং সম্বন্ধে অনেক কিছুই লিখেছেন তিনি বিভিন্ন পত্রপত্রিকায়। দেখতে দেখতে ভগৎ সিং এর শিক্ষা জীবন শুরু হলো। ভগৎ সিং এর ঠাকুরদা ছিলেন গোড়া আর্য সমাজের লোক। তার প্রভাব ভগৎ সিং এর উপর ভালোই ছিল। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি লাহোরের ডিএভি স্কুলে ভর্তি হন এবং হোস্টেলে বসবাস শুরু করেন। ধর্মের ব্যাপারে তার বাবা ছিলেন উদার। অবশেষে 1914 সালের 23 আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। রণাঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে মার খেয়ে ইংরেজ তখন দিশেহারা হয়ে পড়েছে। পরিস্থিতি লক্ষ্য করে অর্থ ও জনবল দিয়ে সর্বত্রভাবে সহযোগিতা করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর উদ্দেশ্য ছিল একটাই, যে সাহায্যের মাধ্যমে তিনি ব্রিটিশদের হৃদয় পরিবর্তনে সমর্থ হবেন এবং ভারতের জন্য কিছুটা সুবিধে আদায় করে নিতে পারবেন। 4 বছর বাদে যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হতে না হতেই ভারতবর্ষকে তার কাঙ্ক্ষিত পুরস্কার দিয়ে দিল ইংরেজ সরকার। 1919 সালের 18 মার্চ কুখ্যাত রাওলাট বিল পাস হলো। সঙ্গে সঙ্গে জরুরি অবস্থাও ঘোষণা হলো। এই বিলে বলা হলো, এত দ্বারা যারা সরকারি মতে জনস্বার্থের পক্ষে বিপজ্জনক বলে মনে হবে তাদের আটক করার জন্য প্রাদেশিক সরকারগুলোকে ঢালাও ক্ষমতা দেওয়া। এই নিয়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের আমাদের পূর্ববর্তী ভিডিও আছে, সেটা দেখতে পারেন। যাদের ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের অনির্দিষ্টকাল আটকানোর অধিকারও দেওয়া হলো সেই বিলে। স্বভাবতই ক্ষুব্ধ হলো ভারতবাসী। প্রতিবাদ সভার আয়োজন করা হলো পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ। ব্রিগেডিয়ার জেনারেল হারি ও ডায়ার সেদিন তার সাম্রাজ্যবাদী ভূমিকাকে যথাযথভাবে পালন করলেন। শত শত ভারতবাসীকে নির্মমভাবে হত্যা করা হলো জালিয়ানওয়ালাবাগের বদ্ধ প্রাঙ্গণ। কয়েকদিন বাদেই ছোট্ট ভগৎ এলেন জালিয়ানওয়ালাবাগের সেই অভিশপ্ত প্রান্তরে। দু চোখে তার আগুনের ফুলকি। সেই বদ্ধভূমি যেখানে শত শত নিরপরাধ নরনারীকে শাসকের বুলেটের কাছে প্রাণ দিতে হয়েছে। এর প্রতিকার একটাই, আঘাতের বদলে আঘাত, মারের বদলে মার। ফেরার পথে জালিয়ানওয়ালাবাগের কিছু মাটি তিনি সঙ্গে করে নিয়ে এলেন একটা বোতলে করে। শত শত শহীদের রক্তে ভেজা সেই মাটি ছিল তার কাছে গ্রন্থ সাহেবের মতোই পবিত্র। জন্ম হলো পরাধীন ভারতবর্ষের বুকে এক নতুন বিপ্লবীর। তারপরে এলো যৌবন, তারুণ্যের স্পর্শে আরো তরতাজা হয়ে উঠলেন ভগৎ সিং। সেই সময় চরিত্র গঠনের শিক্ষকদের ভূমিকা ছিল অপরিসীম। ভগৎ সিং এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। জীবনে নিজের বিদ্যালয়ে তিনি পেয়ে গেলেন উত্তরপ্রদেশের প্রখ্যাত বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের সতীর্থ অধ্যাপক জয়চাঁদ বিদ্যালঙ্কারকে। তিনি ভগৎ সিংকে অগ্নিমন্ত্রে দীক্ষা দিলেন। এছাড়াও ভাই পরমানন্দের মতো আদর্শ শিক্ষকের সান্নিধ্যও তিনি পেলেন। 1924 সাল, ভগতের বয়স তখন মাত্র 17। মা বিদ্যাদেবী বুঝলেন ছেলের মতিগতি ভালো নয়, একটা বিয়ে দিয়ে সংসারী করে তুলতে পারলে ভালো হয়। বিয়ের খবর শুনেই ভগৎ সিং প্রতিবাদ করে উঠলেন, এ হতেই পারে না, তার পথ অনিশ্চিতের পথ।
সবার জন্য এই কঠিন পথ নয়। এই সমস্ত দ্বন্দ্ব নিয়ে তিনি দেখা করলেন তার দীক্ষাগুরু জয়চাঁদের সাথে। আলাপ করলেন বিপ্লবী নেতা শচীন সান্যালের সঙ্গেও। সেখান থেকে এলেন সোজা কানপুর। বিপ্লবী শচীন সান্যালের একটি চিঠি নিয়ে তিনি দেখা করলেন বিপ্লবী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে। ধর্মশালায় মালপত্র রেখে তিনি যোগেশ চ্যাটার্জির সাথে দেখা করলেন একটি বাঙালি মেশে। সব শোনার পর ভগৎ সিংকে সাদরে গ্রহণ করলেন যোগেশবাবু এবং নির্দেশ দিলেন তাড়াতাড়ি তিনি যেন ধর্মশালা থেকে তার লোটা কম্বল নিয়ে এখানে চলে আসেন। কিন্তু যে মেশে সবাই বাঙালি, সেখানে একটি পাঞ্জাবি ছেলের অবস্থান অন্যের মনে সন্দেহের সৃষ্টি করবে না তো? পুলিশের কানে খবরটা যেতেই বা কতক্ষণ? কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে এই সমস্যার সমাধান হয়ে গেল। জয়চন্দ্র বিদ্যালঙ্কার সেই সময় কানপুরে এসেছিলেন। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। ভগৎ সিংকে একটি অফিসে নিয়ে এলেন, যেটার নাম প্রতাপ অফিস। প্রতাপ ছিল একটি নিউজ পেপার। ভগৎ সিং সেখানে সাংবাদিকতার শিক্ষার্থী হিসাবে থাকতেন। বহু লোকের যাতায়াত ছিল সেখানে। কিন্তু ভগৎ সিং সাংবাদিকের শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন এবং শিক্ষাবৃত্তির জন্য মাসে 10 টাকা বৃত্তিও পেতেন। এইভাবেই তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল এবং লোকের সন্দেহ থেকে তিনি দূরে ছিলেন। তার চিন্তায় তার বাড়ির লোকজনরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। অনেক চিন্তা ভাবনা করে বেশ কিছুদিন পরে তিনি তার মাকে একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, মা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, দেশ আমাকে ডাকছে। এরপর যোগেশবাবুর নির্দেশে কানপুর ছেড়ে এলেন আলিগড়ে। যোগেশবাবুর উদ্দেশ্য ছিল সেখানে অনুশীলন সমিতির একটি নতুন শাখা গড়ে তোলা। সেখানে একটি শিক্ষকের চাকরি পাওয়াতে ভগতের আর্থিক স্বাচ্ছন্দ্য এবং সংকুলান আরো ভালোভাবে হতে থাকল। বলা ভালো, বয়স কম হলেও ভগৎ সিং এখানে প্রধান শিক্ষকের চাকরি পেয়েছিলেন। ভগৎ সিং সম্পর্কে যোগেশ চট্টোপাধ্যায় লিখেছেন, তিনি অতিশয় বুদ্ধিমান ছিলেন। সকল বিষয়ে জ্ঞান লাভ করিবার তাহার প্রবল আকাঙ্ক্ষা ছিল এবং বহু বিষয়ে তিনি কৌতূহল প্রকাশ করিতেন। ঘন্টার পর ঘন্টা আলোচনা করিতাম দেশের ব্যাপক রাজনৈতিক পরিস্থিতি কি ধরনের বিপ্লবের পক্ষে সর্বাধিক উপযোগী। অন্যান্য দেশের বিপ্লবের ভিন্ন ভিন্ন দিক সম্পর্কেও আলোচনা হতো। বিশেষ করিয়া আলোচিত হতো রাশিয়ার বিপ্লবের প্রকৃতির উপর বিভিন্ন লেখা। কমিউনিস্ট নীতি সম্পর্কেও তিনি বিশদে জানতে চাইতেন। কোনো আদর্শকেই তিনি বিচার না করে গ্রহণ করতেন না, সেই জন্য সবসময় সচেতন থাকতেন। আলিগড় থেকে আবার তিনি এলেন লাহোরে। খবর এসেছে তার ঠাকুমা মৃত্যুশয্যায়। এই সময় একবার বাড়িতে দেখা না করলেই না। তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভগৎকে কখনোই বিয়ের কথা বলে আর বিরক্ত করবেন না। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভগৎ সিং এর অভ্যুত্থান। শিশুকাল থেকেই তার একটি বিপ্লবী পরিবারে জন্ম। তার বাবা কাকা সকলেই বিপ্লবী। তারপরে কর্তার সিং, তারপরে তিনি চলে আসছেন সোজা জয়চাঁদ বিদ্যালঙ্কার, শচীন সান্যালের সান্নিধ্যে, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিপ্লবীর সান্নিধ্যে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই সমস্তই গভীর রেখাপাত করেছিল ভগৎ সিং এর মধ্যে। এগুলোই ছিল বিপ্লবী ভগৎ সিং এর অভ্যুত্থানের পিছনে গূঢ় কারণ। আজ এটুকুই। আগামী দিনে ভগৎ সিং সম্পর্কে নিশ্চয়ই আরো চর্চা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।